নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগেই দেখে নেব আজকের হেডলাইন্স। রাজ্য কারা সচিবের নাম করে ফোন 50,000 টাকা চাওয়ার অভিযোগ, ধৃতদের 14 দিনের সিআইডি হেফাজত। প্রতারকদের ব্যাপারে জানতেন, ফাঁদ পেতেই পাকড়াও প্রতারকের দল, জানালেন সাব জেলার। কোলাঘাট থেকে লাখখানিক টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, তল্লাশি অভিযান পুলিশের। প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা দাসপুরের নার্সিংহোম ভাঙচুরের অভিযোগ, পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে, পুলিশ পিকেটিং। মদ দোকান তৈরিকে কেন্দ্র করে ঝামেলা, হাইকোর্টের নির্দেশের বিপরীতে জনমত। উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বাম প্রার্থী, শহর পরিক্রমা করে জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র প্রদান। রামপদর বাগুইহাটির বাড়িতে মিলল গোখরোর সন্ধান, রামপদকে জিজ্ঞাসাবাদ চালিয়ে প্রতিদিনই মিলছে নয়া তথ্য। ময়নায় পথ দুর্ঘটনা, মাছের খাবার বোঝাই লরি উল্টে গেল জলে, দ্রুত গতির যে ধারণা স্থানীয় বাসিন্দাদের। ময়নায় রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যোগে শ্যামগঞ্জ দক্ষিণপাড়া কালীমাতা সংঘ। দীপাবলিতেও অন্ধকার এলাকা, সংস্কার হলেও বিগ্রহ প্রতিষ্ঠা হলো না কপালকুণ্ডলা মন্দিরে। ঝলসা রোগের প্রকোপ, ক্ষতিগ্রস্ত হচ্ছে সুগন্ধি ধান চাষ। আসছে বিস্তারিত খবরে। রাজ্য কারা দপ্তরের প্রধান সচিবের নাম করে তমলুকের সাব জেলার বিশ্বরূপ সিনহাকে প্রায় 50,000 টাকা চাওয়ার অভিযোগ উঠল প্রতারকের বিরুদ্ধে। কোন ব্যাংকে টাকা জমা দিতে হবে সেটিও জানিয়ে দিয়েছিল প্রতারকেরা, কিন্তু সেই ফোন বিশ্বাসযোগ্য ঠেকেনি সাব জেলারের। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে সিআইডির জালে ধরা পড়ল দুই প্রতারক। ধৃত দুই যুবককে 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য কারা দপ্তরের প্রধান সচিব শিবাজি ঘোষের নাম করে 50,000 টাকা চাওয়ার অভিযোগ, তাও আবার যে সে নয়। প্রতারকদের টার্গেট ছিলেন তমলুকের সাব জেলার বিশ্বরূপ সিংহ। কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে সেটাও জানিয়ে দিয়েছিল প্রতারকেরা। তবে ফোনটা বিশ্বাসযোগ্য ঠেকেনি তমলুকের সাব জেলার বিশ্বরূপ সিংহের, কারণ মহকুমা শাসক শুভ্রজ্যোতি ঘোষ এমন ভুয়ো ফোন সম্পর্কে আগেই তাকে সতর্ক করেছিলেন। শেষমেশ সেই ফোনের সূত্র ধরেই সিআইডির জালে ধরা পড়ল দুই প্রতারক। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে মুর্শিদাবাদের রেজিনগর থেকে পলাশ মণ্ডল ও মানোয়ার শেখ নামে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে ধৃত দুজনেরই বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। সিআইডি তদন্তে জানা গিয়েছে এলাকায় সাইকেল চুরি দিয়েই অপরাধ জগতে হাতেখড়ি পলাশের। ক্রমে সে হাত পাকিয়েছে জালিয়াতিতে। এর আগেই কখনো মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আবার কখনো মদন মিত্রের নাম করে প্রতারণা করেছে। एसडीओ तमलुके একটা ফেক পরিচয় দিয়ে আরপিএস অফিসারের পরিচয় দিয়ে জেল অথরিটিসকে একটা বোলার চক্র ছিল, যেখানে জেল অথরিটির কাছ থেকে টাকা পয়সা নেওয়ার একটা প্ল্যান ছিল। সেই প্ল্যানটা ওদের সফল করে দেওয়া হয়েছে অ্যান্ড ওই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। সিআইডি আর আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের টিমটা যেটা আছে সেটা করেছে। সিআইডি ফার্দার ইনভেস্টিগেশন। পলাশের বিরুদ্ধে এই ধরনের 21টি জালিয়াতির মামলাও রয়েছে। শুধু কৃষ্ণনগর কোতোয়ালি থানাতেই তার বিরুদ্ধে এমন মামলার সংখ্যা 5টি। এছাড়াও বেআইনি মাদক আইন ও জাল নোটের কারবারে নাম জড়িয়েছে পলাশের। কোচবিহার ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের 2টি মামলায় তার 10 বছর কারাদণ্ড হয়েছিল, কিন্তু হাইকোর্টের নির্দেশে কয়েক বছর আগেই ছাড়া পায় পলাশ। জালিয়াতির কারবারে তার সঙ্গী ছিল শেখ মানোয়ার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়েছিল সেটি ছিল মানোয়ারের নামে। রাজ্যের বিভিন্ন জেল ঘুরেছে পলাশ, সেই সূত্রে জেলের খুঁটিনাটি তার জানাই ছিল। সেই বিবরণ দিয়েই নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলে জেলের আধিকারিকদের সম্প্রতি ফোন করে প্রতারণা করা শুরু করে। গতকাল এসডিও সাহেবকে একজন ফোন করেছেন, বলেছেন আমি বিভাগের আছি, চিফ আছি, আর আপনি জেলারকে বলুন আমার সঙ্গে কথা করতে। যখন জেলার ওনার সঙ্গে কথা করেন তো উনি বিভিন্ন বড় লোকের ভিআইপিদের নাম নিয়ে উনি বলেছেন কি আপনি কিছু টাকা এটা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেন, এটা লোকের কাজের জন্য লাগবে আলাদাভাবে, আর নালে আপনাকে এদিকে ওদিকে ট্রান্সফার করে দেবো।
সেটাই একটু মিথ্যা ভুলভ্রান্তি কথা বলে ওনার থেকে টাকা চাইছে। বৃহস্পতিবার ধৃতদের তমলুক মহকুমা আদালতে তোলা হলে 14 দিন সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এসডিও সাহেব সঙ্গে যখন কথা করেছে, এসডিও সাহেব বুঝতে পারেছে যে এখানে কিছু প্রবলেম আছে। উনি ততক্ষণ যে আছে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা করে উনি ওটা জানতে চাইছেন কি আপনি ফোন করেছেন না অন্য কেউ ফোন করেছে। তখন প্রিন্সিপাল সেক্রেটারি শিবাজি ঘোষ যে আছেন, যে কারেকশনাল হোমটা দেখেন, উনি বলেছেন কি না আমি তো কথা করিনি। তখন উনি সিআইডিকে বলে তারপরে ওকে ট্র্যাক করে করে ও বারবার এসডিওকে ফোন করতো, জেলারকে ফোন করতো টাকা ঢুকানোর জন্য। তো সিআইডি ওদেরকে ট্র্যাক করে করে তারপরে আজকে সকাল পর্যন্ত ধরতে পেরেছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কারা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির নাম করে ফোন আসতেই সন্দেহ হয় তমলুকের সাব জেলার বিশ্বরূপ সিনহার। চলতি সপ্তাহেই তমলুকের সাব জেলারের ফোন নাম্বার জোগাড় করতে কারা সচিবের নাম করেই প্রতারক পলাশ প্রথমে ফোন করেছিল জেলা শাসকের দপ্তরে ও পরে তমলুকের মহকুমা শাসককে। মহকুমা শাসক ফোন নাম্বারটি দিলেও ফোন নাম্বার দেওয়ার পাশাপাশি তিনি বিশ্বরূপ বাবুকেও সতর্ক করেন। নিজেদের পরিচয় গোপন রেখে সিআইডির বিশেষ দল হাতে নাতে পাকড়াও করে ওই প্রতারকের দলটিকে। উচ্চপদস্থ আধিকারিকদের নাম হারিয়ে অপেক্ষাকৃত নিচু স্তরের আধিকারিকদের নানাভাবে তোড়পে টাকা আদায়ের প্রতারণার ঘটনা জানা ছিল প্রত্যেকের। তাই কারা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির নাম করে ফোন আসতেই সন্দেহ হয় সাব জেলার বিশ্বরূপ সিনহার। হ্যাঁ, প্রিন্সিপাল সেক্রেটারি পরিচয় দিয়ে কালকে প্রথমে যখন ফোনটি আসে, ওভার টেলিফোনে ফোন আসে, তখন সঙ্গে সঙ্গে আমি ফোনটি ভেরিফাই করার জন্য ডিআইজি সাহেবকে ফোন করি। ডিআইজি সাহেব আমাকে প্রিন্সিপাল সেক্রেটারির নাম্বারটা সঙ্গে সঙ্গে দেন। আমি তখনই বুঝে যাই এটা ফেক কল, এবং ফেক কল এই র্যাকেটটি বিভিন্ন জায়গায় আমার কাছে খবর আছে এবং হায়ার অথরিটির কাছেও খবর আছে। বিভিন্ন জায়গায় এরা টাকা পয়সা আদায় করেছে, অলরেডি করে ফেলেছে। তো আমার যেহেতু জানা আছে, প্রিন্সিপাল সেক্রেটারি সাহেবের একটা গাইডলাইনও আছে, একটা রেডিওগ্রাম আরটি মেসেজ আমরা জানি ব্যাপারটা। আমি সঙ্গে সঙ্গে ওই কলটি ফেক কল হিসাবে ধরে নিই। আমি সঙ্গে সঙ্গে এসডিও সাহেবও জানেন, ধরে নিয়েছেন। এসডিও সাহেব আর আমি নিজেরা পারস্পরিক কথা বলে গল্পটা সাজাই যে ওকে ট্যাপে আনতে হবে, র্যাকেটটাকে ধরতেই হবে। এসডিও সাহেবের নির্দেশে আমি সঙ্গে সঙ্গে র্যাকেটটিকে ধরার জন্য সকাল থেকেই তার সঙ্গে একদম অ্যাজ এ প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে সাহেবের সঙ্গে কথা বলছি, সেইভাবে কথা বলে চলেছি এবং সাহেবের নির্দেশে আমি ওনার যে যা কথোপকথন ভিডিও রেকর্ডিংও করেছি। তমলুকের সাব জেলারের ফোন নম্বর জোগাড় করতে চলতি সপ্তাহে কারা সচিবের নাম করেই পলাশ প্রথমে ফোন করেছিল জেলা শাসকের দপ্তর ও পরে তমলুকের মহকুমা শাসককে। পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের ল্যান্ডলাইনে ফোনটি ধরেছিলেন আত্মসহায়ক। তার কাছে সে তমলুক জেলার সুপার তথা মহকুমা শাসকের ফোন নাম্বার চায়। ফোন নম্বর দিতে দেরি হওয়ায় আত্মসহায়ককে ধমকও দিয়েছিল পলাশ। এরপর মহকুমা শাসক শুভ্রজ্যোতি বাবুকে ফোন করে তমলুকের সাব জেলার বিশ্বরূপ বাবুর মোবাইল নম্বর চায় পলাশ। ভিডিও রেকর্ডিং ইতিমধ্যে আমি এসডিও সাহেবকে জমা দিয়েছি। আমার সঙ্গে যা যা কথা হয়েছে অফিসিয়ালি জমা দেওয়া হয়েছে, সমস্ত কিছু জমা দিয়েছি। জমা দেওয়ার পরে তারপরে 6টার পর থেকে সিআইডি টেকআপ, সিআইডিকে দিয়ে এসডিও সাহেব টেকআপ করিয়েছেন। টেকআপ করিয়ে তারপরে সিআইডি ওনারা তো ধরেইছেন, আপনারা জানেন। কতদিন অ্যারেস্ট হয়েছে? এখনও পর্যন্ত আমি খবর পেয়েছি সিআইডি সূত্রে 2জন নাকি অ্যারেস্ট হয়েছেন। এটা একটা বড় র্যাকেট, অনেকদিন ধরেই এরা চালাচ্ছেন। এরা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় এই সমস্ত কুকীর্তি চালিয়ে যাচ্ছে। যেহেতু আমার নলেজে ছিল বলে আমি এটা ধরতে পেরেছি। সন্দেহ হলেও মহকুমা শাসক নম্বরটা দিয়ে দেন, পাশাপাশি বিশ্বরূপ বাবুকে তিনি সতর্কও করে দেন। ইতিমধ্যে মহকুমা শাসক শুভ্রজ্যোতি বাবু রাজ্যের কারা দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে নম্বর থেকে ফোন এসেছিল তা কারা সচিবের নয়। বুধবার সন্ধ্যায় পুলিশে অভিযোগ জানান মহকুমা শাসক। তারপরেই তদন্তে নামে সিআইডি। উনি যে শিবাজি ঘোষ সেটা আপনি মানে প্রথমে বুঝতে পারছেন না? হ্যাঁ, প্রথমেই বুঝতে পেরেছি। কেননা এইটার ব্যাপারে আগের থেকেই আমাদের কাছে ডিপার্টমেন্টাল ইন্টিমেশন আছে, হায়ার অথরিটি ইন্টিমেশন দিয়ে রেখেছেন যে এরকম একটা ফেক গ্রুপ আর কি বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জায়গায় ধমকি হুমকি দিয়ে এইভাবে টাকা পয়সা চাওয়াচাওয়ি করছে। তো সেই জন্যই আমার নলেজে ছিল। কতদিন যাবত এটা হচ্ছে? এটা তো হায়ার অথরিটি বলতে পারবেন। এটা আমাদের কাছে একটা আরটি মেসেজ এসেছিল অন দ্য রেকর্ড। এটা সেই আরটি মেসেজ অনুযায়ী আমরা একটা সজাগ ছিলাম যে এই র্যাকেটটাকে ধরতে হবে। তো আলটিমেটলি এটা আমরা সাফল্য লাভ করেছি ব্যাপারটা। এটা এখন সিআইডির আন্ডারে আছেন ওনারা,
তো একটা বড় সাফল্য আপনার। বড় সাফল্য আমার এই তমলুক জেলের অভিজ্ঞতায় 3.5 বছরে আমার চাকরি জীবনে এটা আমার কাছে খুব বড় সাফল্য মনে হয়। নিজেদের পরিচয় গোপন রেখে প্রতারকের নম্বরে ফোন করে গোয়েন্দারা জানান হাতে হাতেই নগদ টাকা দেওয়া হবে। সেই মতো বুধবার রাতেই রেজিনগরে টাকা দেওয়া হবে বলে স্থির হয়। পরে সেখান থেকেই পলাশ ও মানোয়ারকে হাতে নাতে পাকড়াও করে সিআইডির বিশেষ দল। সরকারি আধিকারিক, এত বড় একটা আধিকারিক আমাদের সাহেব, ওনার নাম চালিয়ে ভাঙিয়ে এইভাবে বিভিন্ন জায়গায় র্যাকেট যে চালাচ্ছেন, সেই বিষয়ে অন্তত আমি বলতে পারি যে আমি এইটা করতে পেরে বা এই ইনভলভমেন্টস হয়ে বা এই র্যাকেটটাকে ধরিয়ে বা যেভাবে করে সাহায্য করে হোক, যেভাবে হোক যেটা হয়েছে সেটা খুবই আমাদের আগামী দিনের জন্য খুব ভালো হবে। এবং সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। কোলাঘাটের পয়াগ গ্রামে কয়েকটি বাড়ি থেকে প্রায় লাখখানেক টাকার বাজি উদ্ধার করল কোলাঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার ওই গ্রামে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রায় লাখখানেক টাকার বাজি উদ্ধার হলো কোলাঘাটে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে কোলাঘাট থানার পুলিশ এদিন কোলাঘাটের পয়াগ গ্রামে অভিযান চালায়। নাম বলতে হবে কি? বাবার নাম কি? তোমরা যাও না, দেখে যাও। তুমি যাও না, তুমি কি করছো? আমি তো মরে ছিলাম নি বুঝাতে জানা গেছে এই গ্রামের কয়েকটি বাড়িতে বেশ কয়েকদিন ধরেই নিষিদ্ধ বাজি তৈরি হচ্ছিল। বৃহস্পতিবার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে প্রায় লাখখানেক টাকার নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে। ঘটনায় একজন গ্রেফতার হয়েছে। দুজন কাস্টমার প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দাসপুরের গৌড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার পুত্র সন্তানের জন্ম দেওয়ার পরই মঙ্গলবার রাতের পর থেকে মধুমিতার শারীরিক অবস্থার অবনতি হয়। বারবার এ বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষকে জানানো হলেও নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। বুধবার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় কলকাতায় তাকে রেফার করা হলে কলকাতা যাওয়ার পথেই প্রসূতির মৃত্যু হয়। মৃতদেহকে নার্সিংহোমে নিয়ে এসে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজনেরা। এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দাসপুরে। দাসপুর থানার গৌড়া এলাকার ঘটনা। জানা গেছে মৃতার নাম মধুমিতা জানা। পরিবার সূত্রে খবর, গত মঙ্গলবার গৌড়া এলাকারই বাসিন্দা খোকন জানা স্ত্রী মধুমিতা জানা প্রসব যন্ত্রণা নিয়ে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি হন। সন্ধ্যাবেলা তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। মঙ্গলবার রাতের পর থেকে মধুমিতার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অভিযোগ, বারবার নার্সিংহোম কর্তৃপক্ষকে এ বিষয়ে জানালেও নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসার কোনো ব্যবস্থাই নেয়নি। একদম সবকিছু ঠিকঠাক আছে, কোনো ব্লিডিং নেই, কোনো কিছু নেই। তারপরে কাল পরশু ঠিক হয়ে গেল। কালকে 11টার দিকে ওটি হচ্ছিল। ওটিতে এবার হচ্ছে যে না ওই ওটি হচ্ছিল, অন্য ওটি হচ্ছিল আর কি, অন্য ওটি হচ্ছিল। ওটিতে গিয়ে বলে একটা আমাদের স্টাফ গিয়ে বলে যেরকম পেশেন্টের প্রবলেম হচ্ছে 11টার দিকে। ঠিক আছে, আমার কিছু হয় না, মানে আমার কারণ মাথাটা ঝিমঝিম করছে, ওই ভালো যন্ত্রণা হচ্ছে। স্যারকে দেখিয়েছি। স্যারকে এখানে স্যার হচ্ছে যে বেরাবো। বুধবার বেলা 11টা নাগাদ এক চিকিৎসক এসে তাকে দেখেন এবং একটি ইনজেকশনও দেওয়া হয়। এরপর মধুমিতার শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে। নার্সিংহোমের তরফ থেকে রেফার করা হয় কলকাতায়। কলকাতা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। বুধবার রাতেই নার্সিংহোমে মৃতদেহ এনে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতার পরিজনেরা। ভাঙচুর চালান নার্সিংহোমে। আমি প্রথমত এখানে থাকি না, যখন আমি শুনেছি তখন একটা কথা, রুগীটা মঙ্গলবার ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভর্তি করার পরে যথারীতি জেনারেলেই বাচ্চাটা হয়েছে। হওয়ার পরে যেমন সুস্থ রুগী জেনারেলে থাকে সেভাবেই সে চলাফেরা, কথাবার্তা সবকিছুই বলেছে। মঙ্গলবার চলে গেছে, বুধবার সকালবেলা তাও সাধারণভাবে যেমন রুগী থাকে সেভাবেই সে রয়েছে।
বাচ্চারও ট্রিটমেন্ট ঠিক আছে, রুগীও ঠিক আছে, কোনো অবজেকশন নাই, কোনো ডাক্তারেরও অবজেকশন নাই, এবং ডাক্তারও বলেনি যে রুগীটার কোনো অবজেকশন আছে। তারপরে কিছুক্ষণ পরে একটা ইঞ্জেকশন দেওয়া যায়, ইঞ্জেকশনের 5 মিনিট পর থেকেই রুগীটা ছটকাতে শুরু করে, তারপরে আবার ইঞ্জেকশন দেয়, পরপর 3টা ইঞ্জেকশনের পরেই রুগীটা একদম কাহিল। এই অবস্থাতে রাত্রিতে রুগীটাকে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে দাসপুর থানার পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পেরে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে। ঘটনায় এখনো উত্তেজনা রয়েছে এলাকায়। নার্সিংহোমের সামনে রয়েছে পুলিশ পিকেটিং। সেদিনও সুস্থ ছিল, যেদিনে হয়েছিল তারপর দিনও সুস্থই ছিল, খাওয়া দাওয়া সবই করেছি। দ্বিতীয় দিন যেদিন ছুটি হওয়ার দিন, 3 দিনের দিন, সেদিনে ওই একটু দুপুরে 4টি অল্প করে ভাত খাই, ভাত খাওয়ার পরে অসুবিধাটা একটু হয়, অসুবিধা হয়, ইউরিন হয় না, ইউরিন অল্প অল্প হয়েছিল, 2-3 বার হয়েছিল। তার পেটের যন্ত্রণা, ইউরিনটা হচ্ছিল পরিমাণ মতন, ইউরিনটা ছিল, কিন্তু পেটের যন্ত্রণা হচ্ছিল। তারপরে ওই যে আনকনসিয়াস হয়ে যেতে। কোন ডাক্তারকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, ডক্টর পিবারা, শিশির মাইতি। আচ্ছা, শিশির মাইতি গায়ে ছিল, কার্ডিওলজিস্ট, মেডিসিন পিবারা ডক্টর। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মেদিনীপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের পোষনাবাদ এলাকায় মদ দোকান তৈরিকে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি হয়। মদ ব্যবসায়ী ব্রতিন সাহা আইনত দেশি ও বিদেশি 2 ধরনের মদ বিক্রি করার অনুমতি পেয়েছেন, কিন্তু জমি কেনার প্রথম দিন থেকেই স্থানীয় বাসিন্দারা বাধা দেয়। হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন ব্রতিনবাবু। ব্রতিনবাবুর পক্ষে রায় দেন হাইকোর্ট, কিন্তু স্থানীয় বাসিন্দারা কোনোভাবেই মদ দোকান খুলতে দেবেন না। মদ দোকান তৈরিকে কেন্দ্র করে ঝামেলার ঘটনা মেদিনীপুরে। মেদিনীপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের হোসনাবাদ এলাকার ঘটনা। জানা গিয়েছে মদ ব্যবসায়ী ব্রতিন সাহা গত 2013 থেকে 14 সালে ওই এলাকায় একটি জমি কেনেন। সেখানে মদের দোকান তৈরি হবে বলে স্থির হয়, কিন্তু প্রথম দিন থেকেই স্থানীয় বাসিন্দারা তাকে বাধা দেন। আইনত তিনি দেশি এবং বিদেশি 2 ধরনের মদ বিক্রি করার অনুমতিও পেয়েছেন, কিন্তু দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও সেখানে মদের দোকান খুলতে দেননি স্থানীয় বাসিন্দারা। আপনি এখানে কিসের দোকান খুলেছেন? এটা মদের দোকান। কি মদ? দেশি বিদেশি সব রকম মদের দোকান। কি সমস্যা কি আপনার? স্থানীয় মানুষ খুলতে দিচ্ছে না। কেন? জানি না, কোনো কারণ জানি না। আপনি অনুমতি কোথা থেকে কিভাবে পেয়েছেন, কবে পেয়েছেন? এখানে এটা সরকারি দোকান, সরকার থেকে সমস্ত রকম এনকোয়ারির পর এখানে আমি তোমার অনুমতি পাই, এবং অনুমতি পেয়ে এখানে দোকান খুলতে আসি। 2014 সালে এখানে প্রথম অনুমতি পেয়ে দোকান খুলতে আসি, এবং তখন বাধাপ্রাপ্ত হই, এবং বাধাপ্রাপ্তর পরে আমি মহামান্য হাইকোর্টে যাই, এবং হাইকোর্ট থেকে অর্ডার হয় যে পুরো পুলিশ ব্রিগেড বসিয়ে এখানে দোকান খোলা। সেই মতন আজকে এসেছি আমরা দোকান খুলতে। এ ব্যাপারে হাইকোর্টের দ্বারস্থ হন ব্রতিনবাবু। ব্রতিনবাবুর পক্ষেই রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিনি ফের ওই এলাকায় মদের দোকান খোলার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার একদিকে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মন্দির এবং অন্যদিকে রয়েছে কবরস্থান। তাছাড়া মদের দোকান খুললে এলাকার পরিবেশ নষ্ট হবে, ফলে কোনোভাবেই তারা মদের দোকান খুলতে দেবেন না ওই জায়গায়। আমরা এখানে জনবসতিপূর্ণ এলাকা, আমরা এখানে কখনোই, এখানে ব্রতিন সাহা নামে একজন মদ দোকান খুলতে ইচ্ছা করছে, সে 12 সাল থেকে ট্রাই করে যাচ্ছে, কিন্তু আমরা এই জনপ্রতিনিধি আমাদের সাথে আছে, আমরা এখানকার জনগণ এলাকার সবাই মিলে আমরা এই মদ দোকানের বিরুদ্ধে বিরোধিতা করছি। আমরা অন্য কোনো অন্যায় থাকছি না, আমরা বলছি অন্য যেখানে হোক মদ দোকান করুক, কিন্তু এখানে এলাকার ভাবমূর্তি নষ্ট হবে। এখানে সামনে ICD স্কুল আছে, এখানে মেদিনীপুর শহরে 3টে যে স্বাস্থ্যকেন্দ্র চালু হয়েছে, তার মধ্যে একটা এখানে নতুনভাবে তৈরি হয়েছে। এখানে সামনে কবরস্থান, এখানে মন্দির, সমস্ত কিছু ভালো ভালো ধর্মস্থান থেকে আরম্ভ করে উন্নতি হওয়া জিনিস সব কিছু এখানে স্থাপিত। তাছাড়াও ও কি করে, এবং এখানে আমরা সবাই সমস্ত দপ্তরে, সরকারি দপ্তরে আমরা সবাই পিটিশন দিয়েছি, সবাই আমরা চিঠি দিয়ে জানিয়েছি। আজকে 4 বছর ধরে কন্টিনিউ এটা চলছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্পনা মুখার্জি। স্থানীয় বাসিন্দাদের পক্ষেই সওয়াল করেন তিনি। এই নিয়ে 2 পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা আইনত উনি তো বলছেন যে আমার কাছে আইনত সমস্ত কিছু কাগজপত্র রয়েছে।
এখনো পর্যন্ত স্টিল নাও আমরা সবাই এবং আমি স্টিল নাও অনেক দিন ধরে এবং এখনো পর্যন্ত চেয়ে যাচ্ছি আইনত কাগজপত্র দেখাও, আমি খুলতে দেব, আমরা সবাই খুলতে দেব, আমরাও তারপরে যে আইনি ব্যবস্থা আছে আমরা সেখানে যাব। আমরা কোনো এতে নিজেদের মধ্যে গন্ডগোল করতে চাইছি না। আমি অনুরোধ করেছি, এর আগেও আমি ব্রতিন স্যার কাছে অনুরোধ করেছি, যিনি মদ দোকান খুলতে চাইছেন, যে আপনি এই ঘনবসতিপূর্ণ এলাকা ছেড়েও আপনি হাই রোডের দিকে যান, অন্য এলাকায় যান, এইখানে বাচ্চা ছেলেমেয়েরা আছে, এলাকার এত ইমপ্রুভ হচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, এখানে মন্দির আছে, এখানে কবরস্থান, এই সামনেই কবরস্থান আছে, আইসিডিএস সেন্টার, বাচ্চাদের যেগুলো অঙ্গনওয়াড়ি, খিচুড়ি স্কুল, সেইটা এই সামনেই আছে। সেই সব উপেক্ষা করে উনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, বলেছেন যে হাইকোর্টের রায় আছে, কিন্তু এখনো পর্যন্ত আমি সেই 9টা থেকে আজ 1টা পর্যন্ত হয়ে গেল, দুপুর 1টা হয়ে গেল, এখনো পর্যন্ত হাইকোর্টের অর্ডার ওনাকে চাইছি, উনি হাতে দিতে পাচ্ছেন না। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। শুক্রবার তমলুক জেলাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট প্রার্থী মন্দিরা পান্ডা। তমলুক শহর পরিক্রমা করে তিনি মনোনয়নপত্রটি জমা দেন। মিছিলে সামিল ছিলেন বহু বাম সমর্থক। শুক্রবার তমলুক জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন CPIM প্রার্থী মন্দিরা পান্ডা। তমলুক শহর পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মিছিলে পা মেলান প্রায় কয়েক হাজার বাম সমর্থক। আগামী 19শে নভেম্বর তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী জানালেন CPIM প্রার্থী মন্দিরা পান্ডা। আমি যথেষ্ট আশাবাদী, কারণ যে সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে, আর আমি এই লোকসভা কেন্দ্রের তমলুকের মেয়ে, এই হিসেবে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, এবং হলদিয়া বিধানসভায় আমার বাড়ি, শ্বশুর বাড়ি, তাই বহিরাগত নয়, আমি কাছের মানুষ, এদের সাথে থাকব। আমি যথেষ্ট আশাবাদী আমার জয় সম্পর্কে। উল্লেখ্য, উপনির্বাচনে লড়ছেন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী, কংগ্রেস প্রার্থী পার্থ বটব্যাল এবং বিজেপি প্রার্থী ডক্টর অম্বুজা মোহান্তি। প্রার্থী দিয়েছে SUCIও। মূলত চতুর্মুখী লড়াই হতে চলেছে এই কেন্দ্রে। কর্মসূচি, সংগঠন, আন্দোলনের মধ্যে দিয়ে যারা আসেন, তাই দিয়েই মানুষ বিচার করে। আমি সেদিক থেকে আমি মনে করি আমি আমার বিপরীতে যিনি আছেন তার থেকে অনেকটাই এগিয়ে আছি, কারণ আমি আমার কাজের সাথে থাকি, ময়দানে থাকি, একজন কর্মী হিসেবে কাজ করি। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। তমলুকের গড়কিল্লা নরবলি কাণ্ডের মূল অভিযুক্ত রামপদ মান্নার বিরুদ্ধে সাপের খেলা দেখিয়ে রীতিমতো ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ইতিমধ্যেই। অভিযোগ করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার এক দম্পতি। 26শে অক্টোবর পুলিশ বিকেলে রামপদর বাগুইহাটির বাড়িতে তল্লাশি চালিয়ে 4টি বিষধর সাপ উদ্ধার করে, যার মধ্যে 2টি ছিল মৃত এবং 2টি ছিল জীবিত। যতই দিন যাচ্ছে ততই ঘোরালো হচ্ছে রামপদর চরিত্র। তমলুকের গড়কিল্লা নরবলি কাণ্ডের মূল অভিযুক্ত রামপদ মান্নার বাগুইহাটির বাড়ি থেকে উদ্ধার হলো বিষধর সাপ। গত 26শে অক্টোবর পুলিশ বিকেলে রামপদর ভাড়া বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালায়। উদ্ধার হয় 4টি গোখরো, তার মধ্যে 2টি জীবিত এবং 2টি মৃত। রামপদ সাপের খেলা দেখিয়ে ভয় দেখিয়ে টাকা নিয়েছে, এই অভিযোগ করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার এক দম্পতি। কামারষষ্ঠীর সময় রামপদ সাপ খেলা দেখায়? হ্যাঁ। আচ্ছা, কোথায় গেছিল? আমাদের বাড়িতে গিয়েছি। কোথায়, জায়গাটা কোথায়? আমার বাড়ি পিঞ্জরোই, পিংলা থানা পিঞ্জরোই, গ্রামটা পিঞ্জরোই। আচ্ছা, কি করেছে? সাপ খেলা দেখাই দেখে বলতেছে আপনার স্বামী পড়াশোনা আছে, চাকরি করে দেবো বলে এই মাথায় চন্ডালার ছুঁই দিয়ে বলে এত টাকা বের করো, গহনা বের করো, এবারে ও বসীভূত মন্ত্র দিয়ে বস করে দিয়েছে। বস করে দিয়ে ওই সমস্ত জিনিস আনছে, এনে আর ওরা কোনো খবর পায়নি। তারপরে আমরা ওই টিভিতে দেখলাম, খবরে পড়লাম, পড়ে আমরা শুনেই আসছি। ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরই সাপ দেখিয়ে প্রতারণার কথা প্রকাশ্যে আসে। তমলুক থানায় এসে এই তথ্য জানিয়েছিলেন দম্পতি। সে খবর দেখানো হয়েছিল RCBS নিউজে। রামপদর এই তন্ত্র সাধনার নাটকে যে সাপের ভূমিকাও ছিল তাও স্পষ্ট হলো। যতদিন যাচ্ছে আরো ঘোরালো হচ্ছে রামপদর চরিত্র। তাকে জিজ্ঞাসাবাদ করেও উঠে আসছে নতুন নতুন তথ্য। সাপের খেলা, একটা ঝাঁপিতে সাপ আছে আর ওই গামছাতে একটা সাপ বাঁধা আছে। সাপটা এমনভাবে খেলা দেখাচ্ছে আমাদের বাড়ির মন্দিরের সামনে। তারপর
বলে তোমার তো বিপদ সামনে। কিসের বিপদ? না, তোমার চারদিকে শত্রু ঘিরে রয়েছে, তোমাকে বাঁচতে দেবে না এখানে। কেন বাঁচতে দেবে না? না তোমাকে এখানে রাখতে দেবে না। বলে কি না তোমার তা আমি বলি তার কী করলে হবে? না এখানে তোমাদের বাড়ির পশ্চিম পাশে ওই লক্ষ্মী পেঁচা আগে ছিল, এখন সে বাড়ি বেরিয়ে গেছে, তাকে সে যতদিন না আসবে এখানে এই বাস্তুতে ততদিন তোমার। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। বৃহস্পতিবার সকালে ময়নার দক্ষিণ আনুখা গ্রামে একটি মাছের খাবার বোঝাই লরি জলে পড়ে যায়। ঘটনায় কারোর কোনো ক্ষতি না হলেও ড্রাইভার এবং হেলপারের সামান্য চোট লেগেছে। বাঁক থাকার জন্য এবং অতি দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে এমন দুর্ঘটনা বারবার ঘটেই চলেছে। বৃহস্পতিবার পথ দুর্ঘটনা ঘটল ময়নায়। জানা গিয়েছে এদিন সকাল 7:30 নাগাদ ময়না থানার দক্ষিণ আনুখা গ্রামে একটি মাছের খাবার বোঝাই লরি জলে পড়ে যায়। জানা গিয়েছে লরিটি শ্রীরামপুরের দিক থেকে বলাইপন্ডার দিকে যাচ্ছিল। তবে ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি। সামান্য চোট লেগেছে ড্রাইভার ও হেলপারের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই একই জায়গায় বারবার এরকম ধরনের ঘটনা ঘটে। ওই রাস্তায় বাঁক রয়েছে এবং চালকেরা ওই বাঁকে দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য এই ঘটনা ঘটে। দ্রুত গতিতে গাড়ি চালানো বন্ধ না করলে যে কোনো দিন বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে, আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। আজ সকাল 7:30 নাগাদ শ্রীরামপুরের দিক থেকে গাড়িটা যাচ্ছিল মাছের খাবার নিয়ে। প্রচণ্ড গতিতে ছিল, বাম্পার বুঝতে পারে না, বৃষ্টি হচ্ছিল তো হালকা, সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই পুকুরে পড়ে যায় স্টেয়ারওয়েট কেটে গাড়ি। এরকমভাবে এর আগেও 2-3টে গাড়ি এই পুকুরে পড়েছে টার্নিং থাকার ফলে। মাস দুয়েক আগে আমাদের এখানে 10 টাকা লরি একটা এই পুকুরে জাস্ট সেম প্লেসেই পড়ে গিয়েছিল। এই জায়গাতে বাম্পার না থাকলে আমার যা মনে হয় প্রত্যেক দিনই 2-4টা করে গাড়ি এই জায়গাতে পড়তো। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। কালী পুজো শুরু হতে না হতেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার ময়না থানার শ্যামগঞ্জে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোগে ছিল শ্যামগঞ্জ দক্ষিণ পাড়া কালীমাতা সংঘ। এই প্রথমবার তাদের এই শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। কালী পুজো শুরু হতে না হতেই বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। ময়না থানার শ্যামগঞ্জ দক্ষিণ পাড়া কালীমাতা সংঘের উদ্যোগে বৃহস্পতিবার একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার প্রাক্তন বিধায়ক ভূষণ চন্দ্র দোলই, ময়না 2 নম্বর অঞ্চলের প্রধান নমিতা দোলই, এলাকার পঞ্চায়েত দিলীপ কুমার দোলই সহ বিশিষ্টরা। এটি এদের প্রথম বছরের উদ্যোগ। পুজো চলাকালীন বিভিন্ন রকম সমাজসেবামূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংস্থার তরফ থেকে। প্রথম বর্ষ এটা আমাদেরকে, আমরা দুস্থ মানুষদের জন্য, মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য রক্তদান শিবির আয়োজন করেছি। সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে আনার জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য আমরা ক্লাবের সব সদস্যরা মিলে কাজ করি। আর কি মানুষ যাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করা এবং বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান করে মানুষকে যাতে সচেতন করতে পারি এবং মিশন নির্মল বাংলা গড়ে তুলতে পারি এবং সেফ ড্রাইভ মানুষ যাতে
জীবনকে সুরক্ষিত রাখতে পারে, তার জন্য হেলমেট যাতে পরে তার জন্য মানুষকে সচেতন করা এবং আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা করে থাকি ক্লাবের পক্ষ থেকে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। রাত পোহালেই কালী পুজো, কিন্তু এই কালী পুজোর কোনো আমেজই নেই কাঁথি দেশপ্রাণ ব্লকের দরিয়াপুরের কপালকুণ্ডলা মন্দিরে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত কপালকুণ্ডলা মন্দির 2 বছর আগে সংস্কার হলেও মন্দিরে এখনও বিগ্রহ শূন্য। অবিলম্বে কালী মূর্তি প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন এলাকাবাসী। রাত ফুরলেই দেওয়ালি, অথচ বিগ্রহের অভাবে বন্ধ থাকবে পুজো। কাঁথির ঐতিহাসিক কপালকুণ্ডলা মন্দিরের এমনই অবস্থা। হেরিটেজ কমিশনের উদ্যোগে কাঁথি দেশপ্রাণ ব্লকের দরিয়াপুরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত কপালকুণ্ডলা মন্দির সংস্কার অনেকদিন আগেই হয়েছে, কিন্তু এখনো বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি। মন্দির সংস্কারের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দেবী মূর্তি প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু মন্দির সংস্কারের কয়েক বছর পরও মূর্তি প্রতিষ্ঠার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। ফলস্বরূপ এখনো বিগ্রহ শূন্য রয়েছে মন্দির। প্রতিদিনই বহু মানুষ ভিড় জমান দরিয়াপুরের কপালকুণ্ডলা মন্দিরে, কিন্তু কালী মূর্তি না দেখে হতাশ হয়ে ফিরে যান তারা। যদিও ফুল বেলপাতা দিয়ে নিত্য পুজো হয় দেবীর। রাত পোহালেই কালী পুজো, মূর্তি না থাকায় পুজোর কোনো আমেজই নেই এলাকার মানুষের মধ্যে। অবিলম্বে কালী মূর্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তারা। মন্দিরের রক্ষণাবেক্ষণ তো কত বছর পুরনো মন্দির? আমার ধরুন আমার বাপ ঠাকুরা মরে গেছে, আমি তারপরে আমার জন্ম হয়েছে, তারপরে আমি কিছু বলবো, অবশ্যই 200 বছরের বেশি হলো। সংস্কারের পর কি এখানে কোনো পুজো হবে? পুজো হবে, সরকার ঠাকুর ঢুকলে পুজো হবে। সরকার কি বলছে? ঠাকুর কি? ঠাকুর ঢুকবে, দেরি হবে। মন্দিরে যাওয়ার জন্য কাঁথি পেটুয়াঘাট সড়কের দরিয়াপুর মোড় থেকে একটি কংক্রিটের রাস্তা তৈরি করা হয়েছে মন্দিরে যাতায়াতের জন্য। বঙ্কিম স্মৃতি মঞ্চের সংস্কার এবং তার উপর শেডের ব্যবস্থাও করা হয়েছে। প্রতিষ্ঠা হয়নি শুধু দেবী মূর্তি। ইতিহাসে আমরা তো জন্ম কাছ থেকেই শুনছি এই মন্দির ভগ্ন অবস্থায় ছিল, আর হেরিটেজ থেকে এটা সংস্কার হয়েছে এবং তার তৎস পঞ্চায়েত সমিতিও জেলা পরিষদ থেকেও তার এটা কিছু আর্থিক সাহায্য দিয়ে মোটামুটি হেরিটেজ থেকে যে টাকা দিয়েছিল সেই টাকা হয়নি, সেটা থেকে জেলা পরিষদ থেকেও এখানে কিছু আর্থিক সাহায্য করে এই মন্দিরটা মোটামুটি সংস্কার হয়েছে। কত বছর মতো পুজো বন্ধ আছে এখানকার? সেটা আমার বাবারাও বলতে পারছে, ঠাকুরদারাও বলতে পারবে না কত বছর। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখুন RCBS বাংলায়। প্রতিদিন নিউজ RCBS এ দেখুন কৃষি কথা। ঝলসা রোগের প্রকোপ সুগন্ধি ধান চাষে, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুগন্ধি ধান চাষ। এখন ধান চাষের বয়স 110 থেকে 115 দিন। এর মধ্যেই এই রোগের প্রকোপে বেড়েছে ক্ষতির পরিমাণ। রোগ নিরাময় সংক্রান্ত বিভিন্ন তথ্য জানাচ্ছেন কৃষি আধিকারিক। ঝলসা রোগের প্রকোপে ক্ষতিগ্রস্ত সুগন্ধি ধান চাষ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও ঘাটাল ব্লকে সুগন্ধি ধানের চাষ অনেক কৃষকই করেছেন। আমি এই সুগন্ধি ধান চাষ করেছি। সুগন্ধি ধান চাষ করা প্রায় বয়স হয়ে যাচ্ছে প্রায় 4 মাস। 4 মাসের আগে আমার এই চোখের মতন দাগ, পাতাতে ছিটে ছিটে দাগ দেখা যাচ্ছে। সেই দেখা দিতে পরপর বাড়তে শুরু করেছে। এই বাড়াটা কিভাবে এই ফলতে শুরু হয়েছে, এই সময় তো নষ্ট হয়ে যাওয়ার ভয় বেশি। বিভিন্ন ওষুধ দন্তাতে বিভিন্ন রকম এনেছি, দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। ওটা ঝলসা বলে বলছি আমরা। ধীরে ধীরে বাড়ছে এই চাষ। বর্তমান সময়ে ধান গাছের বয়স প্রায় 110 থেকে 115 দিন।
গাছে ফলন সবে শুরু হয়েছে, কিন্তু ধান খেতে ঝলসা রোগের প্রকোপ ব্যাপক হারে দেখা দিয়েছে। আমাদের পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লক এবং অন্যান্য ঘাটাল সাব ডিভিশনের বিভিন্ন ব্লকে এবছর আমাদের খারিফ সিজনে আমরা কিছু সুগন্ধি ধানের চাষ করেছিলাম। তো সেখানে যেটা প্রবলেম দেখা যাচ্ছে যে এখানে যে লিফ ব্লাইট এবং সিড ব্লাইটের একটা সমস্যা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ঝলসা বা ব্লাস্টের কিছু সিমটম আমরা দেখতে পেয়েছি। তো এই দুটোর মধ্যে মূলত আমাদের যদি ঝলসা রোগের বা ব্লাস্টের সিমটমটা বেশি দেখা যায়, সেক্ষেত্রে প্রথম থেকে একটু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম চাষবাসের শুরুর থেকে আমরা বীজ শোধনটাকে ঠিকমতোভাবে করা উচিত এবং সেটা আমাদের কার্বেন্ডাজিম 50% ওষুধ দিয়ে আমরা করতে পারি, অথবা জৈব পদ্ধতিতে যদি করতে হয় তাহলে ট্রাইকোডার্মা ভিরিডির মাধ্যম দিয়ে আমরা শোধন করতে পারি। এরপরে হচ্ছে বীজতলা শোধনটা অতি অবশ্যই জরুরি। যেমন আমাদের ওখানে একটা ট্রাইসাইক্লাজল গ্রুপের কোনো ওষুধ আমরা রাসায়নিক ক্ষেত্রে দিতে পারি, আর যদি জৈব পদ্ধতিতে বীজতলা শোধন করতে হয় সেক্ষেত্রে আমরা ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লুরোসেন্স এই দুটোকে আমরা একসঙ্গে মিলিয়ে স্প্রে করতে পারি। এর পরবর্তী ক্ষেত্রে আমাদের যদি বীজ শোধন এবং বীজতলা শোধনটা ঠিকমতোভাবে করা হয় তাহলে এই রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কম হয়। কিন্তু তার সত্ত্বেও যদি আমাদের কিছু পরিমাণে দেখা যায় সেক্ষেত্রে আমরা কাসুগামাইসিন, যেমন কাসু বি বা এই ধরনের নামে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো 1 গ্রাম পার লিটার হিসাবে আমরা স্প্রে করতে পারি, অথবা ট্রাইসাইক্লাজল গ্রুপের যে কোনো একটা ওষুধ বা আইসোপ্রোথায়োলন গ্রুপের যে কোনো একটা ওষুধ আমরা স্প্রে করতে পারি। তাতে কৃষকরা উপকৃত হবেন। এই রোগের সুসংহত নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানালেন ডেবরা ব্লকের সহকৃষি অধিকর্তা পূর্ণেন্দু মজুমদার। আর জৈব পদ্ধতির ক্ষেত্রে আমরা অবশ্যই আবার সেই ট্রাইকোডার্মা ভিরিডি কথা বলবো এবং সিউডোমোনাস ফ্লুরোসেন্স এই দুটোকে আমরা অল্টারনেটিভলি যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু আমরা একটা ভালো এফেক্ট পাবো। এবং এছাড়া যেটা আমাদের বলার দরকার যে যেহেতু এখন এই জায়গাতে লিপ ব্লাস্টটা বেশি হয়েছে, পরবর্তীকালে যেহেতু এটা আমাদের নেক ব্লাস্ট বা নোট ব্লাস্ট অর্থাৎ আমাদের কাঠির মধ্যে বা এমনকি প্যানিকেলের মধ্যেও এই ব্লাস্টের সিমটমটা লক্ষিত হয়, যার জন্য প্রথম থেকে কিন্তু আমাদের ঠিকমতোভাবে ব্যবস্থা নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন চাষ পদ্ধতি, বিশেষ করে আমরা যেটা দেখলাম ড্রাম সিডার পদ্ধতিতে যারা চাষ করেছেন তাদের কিন্তু এই ধরনের রোগের প্রাদুর্ভাবগুলো অনেক কম হয়েছে। কাজে নতুন নতুন প্রযুক্তিগুলোর মাধ্যম দিয়ে যদি আমরা চাষ করি তাহলে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।